আপনি গত একটা ইন্টারভিউতে আপনি বলেছিলেন নওশাদের সঙ্গে আপনার জোটের কথা হয়েছে। তো আপনার নওশাদ সিদ্দিকী আপনার ঘরের লোক। সেই জোট কতটা কাটলো জট? এটা নওশাদ সিদ্দিকী সাহেব ভালো বলতে পারবে। আমি বলেছি শুধু নওশাদ সিদ্দিকী সাহেব না, বামেদের ক্ষেত্রেও যে বলেছি, আমরা একেবারে নবীন, তো জোট নিয়ে আমরা কোনো মুখ খুলবো না। যে আমরা যদি বৃহত্তর জায়গায় ভোটে লড়ি, কোথাও না কোথাও বিজেপি অনেকটা উপকার পেয়ে যেতে পারে। যে আজকে আপনারা 4টি আসনে প্রার্থী ঘোষণা করলেন আর 2টি আসনে প্রার্থী ঘোষণা করবেন বলে জানিয়েছেন, কিন্তু প্রার্থীর নাম ঘোষণা করেননি। তার মানে কি শুভেন্দু অধিকারী এই 6টা আসনের প্রার্থীর টাকা দিয়েছে? আজকে বিজেপি এখানে ডাকাতের জায়গায় বসে আছে। তারা সংখ্যালঘু মানুষকে হত্যা করার পরিকল্পনা করছে, লিঞ্চিং করবে বলছে, আবার তাদেরকে তাদের নাগরিকত্ব করে দেবে বলছে। উপরে গিয়ে তৃণমূল আর বিজেপি এক হয়ে যাচ্ছে, কেননা যাহা তৃণমূল তাহাই বিজেপি। তৃণমূল মুসলিমদেরকে সাইলেন্টলি কিল করছে, স্লো পয়জন। বিজেপি ইমিডিয়েট অ্যাকশন মধ্যে যাচ্ছে। তৃণমূল কোনোদিনই চায় না যে সংখ্যালঘু মানুষদের মধ্যে থেকে প্রতিনিধি উঠে আসুক যারা স্বচ্ছ সংখ্যালঘু মানুষদেরকে নিয়ে ভাববে। তৃণমূলের যে কর্মকাণ্ড বিগত 15 বছরকে যদি আমরা সামনে রাখি, তারাও মুসলিমদেরকে পিছিয়ে ফেলে ভোট ব্যাংক ছাড়া আর কিছু ভাবে না। আপনি বলছেন তৃণমূল সংখ্যালঘুদের গুরুত্ব দিচ্ছে না, এদিকে আব্দুল মাতিন সাহেবকে ক্যান্ডিডেট করে দিল, কাশেম সিদ্দিকীকে তৃণমূলে ক্যান্ডিডেট করে দিল, তাদের তো মামলানাদেরকে, ইমামদেরকে, পীরজাদাদেরকে তো ক্যান্ডিডেট করছে। এতদিন দেয়নি কেন? এতদিন দেয়নি কেন? আমরা বিজেপির বিরুদ্ধে লড়বো, তৃণমূলের বিরুদ্ধে লড়বো, আমি আবার হুমায়ুন কবির সাহেবের বিরুদ্ধে লড়বো, বা আমি আবার এসডিপিআইয়ের বিরুদ্ধে লড়বো, আমি এটা করতে পারবো না। রুহুল আমিন ভাইজানের কাছে কি বিজেপি তৃণমূলে কোনো অফার দিয়েছে? ঠিক আইমার একটা মাদার পলিটিক্যাল দল হচ্ছে জেইউপি। তৃণমূল প্রার্থী কাশেম সিদ্দিকী নাকি আইএসএফসি প্রার্থী নওশাদ সিদ্দিকী? কোথাও না কোথাও তৃণমূল একটু মন্দের ভালো। যারা আমাদেরকে ভালোবাসেন, আমাদের খবরগুলো আরো বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদেরকে আর্থিকভাবে আপনারা সহযোগিতা করুন। স্ক্রিনে যে কিউআর কোড দেওয়া আছে সেখানে স্ক্যান করে আপনারা আপনাদের যতটুকু সাধ্য যে যা পারবেন আর্থিকভাবে সহযোগিতা করে আমাদের পাশে দাঁড়ান। যে আজকে আপনারা 4টি আসনে প্রার্থী ঘোষণা করলেন আর 2টি আসনে প্রার্থী ঘোষণা করবেন বলে জানিয়েছেন, কিন্তু প্রার্থীর নাম ঘোষণা করেননি। তার মানে কি শুভেন্দু অধিকারী এই 6টা আসনের প্রার্থীর টাকা দিয়েছে? কেন এরকম ভাবছেন না কেন যে তৃণমূল আমাদেরকে আটকাচ্ছে, পয়সা দিবে বলেছে, এজন্য আমরা প্রার্থী ঘোষণা করছি না? দেখুন, নেগেটিভ ভাবনা থেকে বেরোতে হবে। জার্নালিজম মানেই যে খালি ওই সব কথা বলবো যে ভাই শুভেন্দু টাকা দিয়ে দিয়েছে, বিজেপি টাকা দিয়ে দিয়েছে, তৃণমূল টাকা দিয়ে দিয়েছে। আপনি তো কথা বলতে পারতেন তৃণমূল টাকা দিয়েছে জেলাতে, বাকি সিটগুলো আপনারা দেননি, সেম। ফলে আমরা তৃণমূল যদি, বিজেপি যদি টাকা দিত, শুভেন্দুবাবু যদি টাকা দিত, তাহলে আমরা থেকে 17টা সিটই টাকা নিতাম। আমরা টাকার উপরে নয়, বরং আজকে বিজেপিকে হারাতে হবে, এটা আমরা জানি। আমি পূর্বেই বলেছি, চোর এবং ডাকাতের মধ্যে যদি চুজ করতে বলা হয়, আপনি নিশ্চিত চোরকেই করবেন, কারণ চোর শুধু চুরি করে, ডাকাত আপনার প্রাণহানিও করতে পারে। আজকে বিজেপি এখানে ডাকাতের জায়গায় বসে আছে। তারা সংখ্যালঘু মানুষকে হত্যা করার পরিকল্পনা করছে, লিঞ্চিং করবে বলছে, আবার তাদেরকে তাদের নাগরিকত্ব করে দেবে বলছে। সেখানে কোথাও না কোথাও তৃণমূল একটু মন্দের ভালো, কিন্তু এই মন্দের ভালোটা পরবর্তী প্রজন্মকে ধ্বংস করে দিচ্ছে। উপরে গিয়ে তৃণমূল আর বিজেপি এক হয়ে যাচ্ছে। তো যে কারণে আমরা প্রথম ইলেকশন মানুষের কাছে একটা ছোট জায়গায় পৌঁছেছি বার্তা দেওয়ার জন্য, যে আমরা যদি বৃহত্তর জায়গায় ভোটে লড়ি, কোথাও না কোথাও বিজেপি অনেকটা উপকার পেয়ে যেতে পারে। যে এলাকাগুলো এখন আমরা সঠিকভাবে মানুষের কাছে পৌঁছাইনি, আর আমরা কারো কাছে কাজ করছি না বলেই তো আমরা এত কম সিট দিচ্ছি। যদি বলেন সেই কথা, তাহলে তো বিজেপি, আপনি বলছেন বিজেপির তুলনায় তৃণমূল অনেকটাই ভালো, বা বিজেপি ডাকাত হলে তৃণমূল চোর, চোরকে অন্তত সমর্থন করতে হবে। তাহলে তৃণমূলকে না সমর্থন করে আবার আলাদা করে দল কেন করছেন, দল প্রার্থী কেন? এটা তো আপনি তো উত্তর দিচ্ছেন, সমর্থন করছি না তো। কিন্তু আমি আমার জায়গায় যেখানে প্রার্থী দিচ্ছি সমর্থন করছি না, এটা তো প্রমাণিত। করছেন কেন? আজকে কেন করব? আজকে আপনি খেয়াল করে দেখুন তৃণমূল কি চায়, কেননা যাহা তৃণমূল তাহাই বিজেপি। তৃণমূল মুসলিমদেরকে সাইলেন্টলি কিল করছে, স্লো পয়জন। বিজেপি ইমিডিয়েট অ্যাকশন মধ্যে যাচ্ছে। আজকে তৃণমূল কোনোদিনই চায় না যে সংখ্যালঘু মানুষদের মধ্যে থেকে প্রতিনিধি উঠে আসুক যারা স্বচ্ছ সংখ্যালঘু মানুষদেরকে নিয়ে ভাববে। হ্যাঁ, তাদের মধ্যে কেউ হয়তো কোনো লিডার হয়তো ভাবছে যে হ্যাঁ সংখ্যালঘু ভালো লিডাররা উঠে আসুক, কিন্তু তাদের যে আইডিওলজি, তৃণমূলের যে কর্মকাণ্ড বিগত 15 বছরকে যদি আমরা সামনে রাখি, তারাও মুসলিমদেরকে পিছিয়ে ফেলে ভোট ব্যাংক ছাড়া আর কিছু ভাবে না। তো আমরা এই জায়গায় দাঁড়িয়ে আমরা আমাদের যে জায়গায় আমাদের স্ট্রেংথ আছে, ক্ষমতা আছে, ছোট করে যে শুরু, আজকে যদি আমরা এই 4টা সিটে যাই, আজকে মানুষ বলছে, তৃণমূলের লোকরা বলছে হ্যাঁ ভাইজান সঠিক সিদ্ধান্ত, আপনি ভালো করেছেন, আপনি সব জায়গায় সিট দেননি, একটা জায়গায় আমরা পরীক্ষামূলক আমরা আপনাদেরকে সমর্থন করব, আমরা আপনার সাথে আছি, আপনি এটা চেষ্টা করুন। তাহলে যে তৃণমূলের নেতৃত্বটা এসে আমাকে বলছে যে আপনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, নাহলে তৃণমূল কখনোই আমাদের গুরুত্ব দেবে না।
আগামীতে এই মেসেজটা গোটা রাজ্যে পৌঁছানোর ব্যাপার আছে। কিন্তু আপনি বলছেন তৃণমূল সংখ্যালঘুদের গুরুত্ব দিচ্ছে না, এদিকে আব্দুল মাতিন সাহেবকে ক্যান্ডিডেট করে দিল, কাশেম সিদ্দিকীকে তৃণমূলে ক্যান্ডিডেট করে দিল, তো তাতে তো মামলানাদেরকে, ইমামদেরকে, পীরজাদাদেরকে তো ক্যান্ডিডেট করছে। দেখুন, আমি কারো নাম নিয়ে বলতে চাই না, তবে এটুকুন বলতে চাই, ওই এলাকা থেকে, ওখান থেকে যারা সংখ্যালঘু প্রতিনিধিত্ব করছে, মুসলিম সংগঠন যারা রাজনীতি করছে, বা মেদিনীপুর থেকে, আগামীকাল মেদিনীপুরে আমি যদি 15টা সিট দিব আগামী বিধানসভায়, এখানেও দেখবেন একটা মৌলানা একটা হুজুরকে দাঁড় করিয়েছে। আজকে রুহুল আমিনের মতন লোক বা এই টুপি পরা লোক বা সংখ্যালঘু লোকেরা প্রতিনিধিত্ব বা রাজনীতিতে নেমেছে বলেই তৃণমূল, আজকে তৃণমূল দিচ্ছে এমন নয়, আগামীতে এটা আরও সিটটা বাড়বে। এতদিন দেয়নি কেন? এতদিন যদি এটা করতো তাহলে কি আমাকে রাজনীতিতে আসতে হতো? এতদিন দেয়নি বলে তো, কিন্তু তারা বুঝে গেছে যে সংখ্যালঘুদেরকে সচেতন করার জন্য এরা কাজ করছে, তাহলে এদেরকে আটকানোর জন্য আবার মোল্লা মৌলানার লোককে করতে হবে। আমার বিরুদ্ধে কে বক্তব্য রাখবে সেটা আপনি দেখতে পাবেন। আমার বিরুদ্ধে বলাতে গেলে মুসলিম লোককে দিয়েই বানানো হবে, আমার বিরুদ্ধে খুব বেশি হিন্দু লোকেরা বলবে না। তাহলে ওই মৌলানাকে দাঁড় করানো হয়েছে আরেকটা বিরোধী মৌলানাকে আটকানোর জন্য। তার মানে আপনাদের আটকাতেই কি কাশেম সিদ্দিকী, আব্দুল মাতিন সাহেবদেরকে দলে নিচ্ছেন বা তাদেরকে প্রার্থী করছেন? সেটা তো আমি বলতে পারবো না, ক্যালকুলেশন তো তাই বলছে। এতদিন দেয়নি কেন? এই প্রশ্নের উত্তর পেয়ে গেলে আমার যুক্তিটা সঠিক না ভুল মানুষ বুঝতে পারবে, আর জনগণও সেটা বুঝতে পারছে। ঠিক আছে, এতদিন ওই জায়গাগুলোতে এরকম প্রতিনিধি আসেনি কেন? আপনি গত একটা ইন্টারভিউতে আপনি বলেছিলেন নওশাদের সঙ্গে আপনার জোটের কথা হয়েছে, যে আপনার নওশাদ সিদ্দিকী আপনার ঘরের লোক, সেই জোট কতটা কাটলো জট? কথা চলছে, এটা নওশাদ সিদ্দিকী সাহেব ভালো বলতে পারবে। আমি বলেছি, শুধু নওশাদ সিদ্দিকী সাহেব নয়, বামেদের ক্ষেত্রেও যে বলেছি, আমরা একেবারে নবীন, তো জোট নিয়ে আমরা কোনো মুখ খুলব না যতক্ষণ না সেই দলগুলো কোনো তাদের স্টেটমেন্ট ক্লিয়ার করছে। ততক্ষণ আমাদের স্টেটমেন্ট, আমরা আমাদের জায়গায় আমরা স্বচ্ছ, আমরা অন্য জেলায় গিয়ে প্রার্থী দিইনি। আমার স্ট্রেংথ যারা জানে, আইমাকে যারা জানে, পশ্চিমবঙ্গের 12-13টা জেলায় কোথাও না কোথাও আমরা কতটা লোক আছি সেটা সবাই জানে, কিন্তু আমরা ওই জায়গায় যাচ্ছি না। আমরা গিয়ে আমরা বিজেপির বিরুদ্ধে লড়বো, তৃণমূলের বিরুদ্ধে লড়বো, আমি আবার হুমায়ুন কবির সাহেবের বিরুদ্ধে লড়বো, বা আমি আবার এসডিপিআইয়ের বিরুদ্ধে লড়বো, আমি এটা করতে পারবো না। যার যেখানে স্ট্রেংথ আছে সেই জায়গায় আমরা ছেড়ে দিয়েছি। আমাদের জেলাতেও আমরা একটা সিট কোনো দলকে আমরা ছেড়ে দিয়েছি, ঠিক আছে ভাই আপনারা লড়েন। তো আমরা আমার দিক থেকে জেইউপি, জাতীয় উন্নয়ন পার্টি, সবাইকে নিয়ে চলতে চায়, কিন্তু জাতীয় উন্নয়ন পার্টি যেহেতু নবীন, সুতরাং জোট রিলেটেড এরা কোনো মুখ খুলবে না যতক্ষণ না আমাদের থেকে যারা সিনিয়র দল আছে তারা কোনো তথ্য দেয় না। এখান থেকে আমরা দেখছি যে আপনি যেমন কথা বলছেন জোট নিয়ে, জোটের অনেক নেতৃত্বকে শাসক দলের পক্ষ থেকে অফার করা হচ্ছে, তাদেরকে ডাকা হচ্ছে, বা বিজেপির পক্ষ থেকে অনেককে ডাকা হচ্ছে। রুহুল আমিন ভাইজানের কাছে কি বিজেপি, তৃণমূলে কোনো অফার দিয়েছে? না, দেখুন, অফার দিয়েছে এ কথা বলা ভুল হবে, তবে আমাদের এখানে যখন ভোটে লড়াই হবে, আমরা যখন লড়বো তখন কেউ না কেউ তো উপকার পাবে, সেই উপকারটা কাজে লাগানোর চেষ্টা করছে। আবার এটাও ঠিক, বিক্ষুব্ধ তৃণমূল যারা, তারা আমার সাথে যোগাযোগ করছে, যারা ভেবেছিল সিট পেয়ে যাব তারা চেষ্টা করছে, তারা একদম বলছে আপনারা এই বিধায়ককে আমরা মানি না, আপনি হারানোর ব্যবস্থা করুন। তারা টিম লিস্ট দিয়ে দিচ্ছে যে ভাইজান এই লোকেদের সাথে আমি সরাসরি তো আসতে পারবো না, আমি এই লোকগুলোকে দিয়ে দিলাম, তাদেরকে বলে দিলাম, ফোন নাম্বার দিয়ে দিলাম। আমাদের লোকেরা গিয়ে ফোনে কথা বলছে যে অমুক সাহেব বলেছেন, হ্যাঁ হ্যাঁ দাদা কবে আসবেন বলুন, আমরা একদম তৈরি আছি, ওই বিধায়ককে মানা যাবে না। তাহলে তৃণমূলের বিক্ষুব্ধ দল আমাদেরকে বলছে আমাদেরকে সহযোগিতা করবে, তো এইরকম ধরনের তো আসছে। কিন্তু অফার বলতে যদি কোনো ফাইন্যান্সিয়াল, আমি এতটা দৃঢ়তার সাথে বলবো যে বিগত 15 বছর ধরে আমরা সংগঠন যখন আইমা করতাম, তখনও প্রথম অনেকে ভেবেছিল যে এই টুপি পরা লোকটা মনে হয় পয়সার জন্য এসব করছে, কিন্তু আজকে তারা জানে যে অর্থ সংক্রান্ত কোনো বিষয় তারা করবে না। আর আগেই বলেছি, যদি অর্থ রিলেটেড কাজ আমাকে করতে হতো তাহলে আপনি দেখতেন আমিও 15টা সিটে, 20টা সিটে, 30টা সিটে প্রার্থী দিয়ে বসে থাকতাম। আসলে তা নয়। একটা বিষয় অনেকে গুলিয়ে ফেলছেন, আইমা আর জেইউপি একটা অরাজনৈতিক সংগঠন, একটা রাজনৈতিক সংগঠন। মানে আইমাটাই কি জেইউপি, না জেইউপিটাই আইমা, কোনটা? জেইউপিতে নতুন তৈরি হয়েছে 2024-এ। আইমার মাধ্যম থেকে আমরা এতদিন কাজ করে এসেছি, যে কারণে আইমার একটা বৃহত্তর কর্মীরা আজকে যারা জেইউপিতে হয়ে কাজ করছেন, মানে এটা বোঝানোর জন্য বলছি, যেমন ধরুন আপনার অনেক সংঘ আছে, অনেক দল আছে যারা সরাসরি রাজনীতি করে না, কিন্তু তারা একটা রাজনৈতিক দলকে সমর্থন করে। তাদের মাদার অর্গানাইজেশন একটা নন পলিটিক্যাল অর্গানাইজেশন, কিন্তু পলিটিক্যাল অর্গানাইজেশন তাদের কি না, তাদের একটা নিজস্ব পলিটিক্যাল দল আছে। ঠিক আইমার একটা মাদার পলিটিক্যাল দল হচ্ছে জেইউপি।
আমরা কিছু মানে শর্ট প্রশ্ন রাখবো আপনার কাছে, জাস্ট নাম দেব, কাকে পছন্দ করছেন এবং কেন পছন্দ করছেন এক লাইনে। তো আমরা প্রথম যেটা রাখছি র্যাপিড ফায়ার, সেটা হচ্ছে যে শুভেন্দু অধিকারী আর মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের নেত্রী এবং দীর্ঘদিন ধরে টেকনিক্যালি দুটো সম্প্রদায়ের লোককে ম্যানেজ করে এসেছেন। মুসলিমদেরকে ঠিক ঈদ রেড রোডে গিয়ে মুসলিমদেরকে কনভিন্স করাতে পারেন আমি তোমাদের লোক। দীঘাতে গিয়ে মন্দির বানিয়ে তিনি প্রমাণ করে দেন হিন্দুদেরকে বিজেপির দরকার নেই, আমি থাকতে থাকতে তোমাদেরকে হিন্দুত্ববাদী আলাদা কোনো জায়গায় থাকতে হবে না, আমি তোমাদেরকে হিন্দু রাজ্য তৈরি করার জন্য সুযোগ দিয়ে দিব। ফলে এই চতুরতা আর কারোর মধ্যে নেই। আমরা দেখেছি মোহাম্মদ সেলিম সিপিএমের রাজ্য সম্পাদক, আর আগে ছিলেন সূর্যকান্ত মিশ্র, দুজনের মধ্যে কি? মোহাম্মদ সেলিম নিঃসন্দেহে অনেক বেস্ট, কারণ মোহাম্মদ সেলিমের সময় বামেরা অনেক উদার হয়েছে। আজকে রাজনৈতিকভাবে বামেরা শূন্য, কিন্তু বামেদের যে ফ্লেক্সিবিলিটি, যেটা উদারতার জায়গা, যেটা তারা যেভাবে ধরুন আমাদের সাথেও কথা বলছে, কিন্তু আজ থেকে 5-7 বছর 10 বছর আগে বামেদের ধর্ম সংক্রান্ত কোনো বিষয়ে দেখাই যেত না। আইডিওলজিক্যালি আমার সাথে বামেদের ম্যাচ করা উচিত নয় আইডিওলজিক্যালি, বাট যখন আমরা দেখব গোটা পৃথিবীতেই কমিউনালিজম বা কমিউনিস্ট যারা কমিউনিস্টদের যে চেঞ্জেসটা এসেছে তার মধ্যে তারা অনেক উদার হয়েছে। তো মোহাম্মদ সেলিম সাহেব এতে অনেক বড় একটা কাজ করছেন এবং ওনাকে লোক অপমানও করছে অনেক, তার পার্টির লোকেরাও তাকে কোথাও না কোথাও মুসলিম বলে দেখে দিচ্ছে। যে বামেরা ধর্ম মানেনি তারা কিন্তু কোথাও না কোথাও মোহাম্মদ সেলিমকে ধর্মের ভিত্তিতে আঘাত করছে, তার মানে তারাও ধর্মকে নিয়েই কিন্তু রাজনীতিটা করছে, এটা প্রমাণ। আর বামেদের একটা বৃহত্তর ভোট রামে চলে যাওয়া অর্থাৎ বিজেপিতে চলে যাওয়ায় প্রমাণ করে যে তারাও কোনো দিন ধর্ম করতো না। বাট হ্যাঁ, আপনি যদি মুসলিম হন, আপনি যদি বাম হন, তাহলে আপনাকে ধর্মকে গালাগালি দিয়ে প্রমাণ করতে হবে আপনি কমিউনিস্ট। আইমার সর্বভারতীয় সম্পাদক রুহুল আমিন নাকি জেওপি পার্টির প্রেসিডেন্ট রুহুল আমিন, সৈয়দ রুহুল আমিন? আইমার সর্বভারতীয় সম্পাদক রুহুল আমিন। জেইউপি স্টার্ট করেছি, এখন আমার কর্মকাণ্ড প্রমাণিত নয়, ফলে আমি এখন জেইউপির কিছু বলতে পারবো না। বাট আইমাতে আমি অবশ্যই অনেক বড় বৃহত্তর একটা হিন্দু সমাজকে আমার ফ্যামিলিতে জুড়তে পেরেছি। যেদিন জেইউপিতে পারবো সেদিন হয়তো বলবো জেইউপি, বাট কাজের জায়গায় আইমা আর জেইউপি যদি হয়, কাজের জায়গায় অবশ্যই জেইউপি হবে। তৃণমূল প্রার্থী কাশেম সিদ্দিকী নাকি আইএসএফসি প্রার্থী নওশাদ সিদ্দিকী? টাফ প্রশ্ন, এই বিষয়টা নিয়ে আমি মুখ খুলবো না।